যদি কেউ মুনাফিকি না করে, অতি উৎসাহী না হয়, রুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতা নিতে চায়। এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই। জামাতের সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমুকের সাথে সিট চাবো? আমরা বের করে দেবো, আমরা বের হয়ে আসবো কেন? এটা করছি আমরা, ইসলামী আন্দোলন করছি। যদি বের করি তো আমরা বের করে দেবো, আমাদেরকে বের করবে কি? আবার আমরা বের হয়ে আসবো কেন? এটা সূচনাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের আমিরই প্রথম ঘোষণা দিয়েছেন যে আমরা 1 বাক্স দিতে চাই। যদি বের যদি করি তো আমরা বের করবো। আমরা কাকে? আমরা কেন বের হয়ে আসবো? আমরা বের করে দেবো, তুমি নাই, তোমাকে রাখবো না। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি। 143টা সিট 30-এর মধ্যে, এরপর বি, এরপর সি। ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে, তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা বিপ্লব ঘটাতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলো মিলে একটা নতুন জোট করার চেষ্টা করছে। বেশ কিছুদিন ধরে এই আলোচনাটা চলছে, কিন্তু এই ঐক্যের চেষ্টার আড়ালে কি কোনো বড় সমস্যা লুকিয়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই খতিয়ে দেখব। একটা প্রতিবেদনকে ভিত্তি করে আমরা দেখব, যেখানে একদিকে যেমন আশার কথা বলা হচ্ছে, ঠিক তেমনি একটা বড় ধরনের উদ্বেগের ছবিও কিন্তু ফুটে উঠছে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এই কথাটা দেখুন, জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনোই ক্ষমাযোগ্য নয়। বেশ ভারী একটা কথা, তাই না? এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে রাজনৈতিক আলোচনাটা চলছে তার গুরুত্ব আসলে কতটা বেশি। মানে এখানে একটা ভুল পদক্ষেপের ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কোন বিশ্বাসঘাতকতার কথা বলা হচ্ছে এখানে? আজকের এই আলোচনায় আমরা একদম গভীরে গিয়ে এটাই বোঝার চেষ্টা করব। চলুন দেখি যে উৎস থেকে আমরা তথ্যগুলো নিয়েছি সেখানে ঠিক কীভাবে দাবি করা হচ্ছে যে একটা দারুণ ঐক্যের সম্ভাবনা ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। ঐক্যের আশা মানে কেন এই জোট গঠনের আলোচনাটা এতটা গুরুত্বপূর্ণ ছিল? দেখুন, উৎস বলছে এটা ছিল ইসলামী দলগুলোর জন্য একটা ঐতিহাসিক সুযোগ। কিন্তু সেই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কি হতে পারে? লেখকের মূল ভয়টা কিন্তু ঠিক এখানে। পরিস্থিতিটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা দল, মানে চরমোনাই পীরের দলের কর্মকাণ্ডকে ওই উৎসটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা পর্যন্ত বলছে। তাদের মতে চরমোনাই যদি এই জোট থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ায়, সেটা একটা বিরাট ধাক্কা হবে। এটাকে শুধু একটা রাজনৈতিক ভুল হিসেবে দেখা হচ্ছে না, বরং এটাকে আদর্শের সাথে এক ধরনের বেইমানি হিসেবেও তুলে ধরা হচ্ছে। এবার চলুন মূল বিতর্কের জায়গাটাতে আসা যাক। আচ্ছা, এই যে জোটটা হবে, এর ভিত্তিটা কি হবে? বলা হচ্ছে নেতৃত্বহীন জোট, কিন্তু নীতির সাথে বাস্তবতার কি আসলে কোনো মিল আছে? উৎস কিন্তু ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলেছে। চরমোনাই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেটা বলা হচ্ছে তা হল, আমরা কারো নেতৃত্বে জোট করছি না, বরং সমঝোতার ভিত্তিতে এগোতে চাই। কথাটা শুনতে কিন্তু খুবই ভালো, তাই না? একটা আদর্শিক অবস্থান। কিন্তু উৎস প্রশ্ন তুলেছে, বাস্তবে কি আসলেই তাই হচ্ছে? আর ঠিক এইখানেই কিন্তু আসল প্যাচটা। যদি সমঝোতাই মূল কথা হয়, যদি নেতৃত্ব কোনো লক্ষ্যই না হয়, তাহলে আসন ভাগাভাগি নিয়ে এত ঝামেলা কেন? উৎস বলছে এই একটা প্রশ্নই পুরো পরিস্থিতিকে একেবারে জট পাকিয়ে ফেলেছে। এই যে দেখুন, পুরো বিতর্কের সারমর্মটা কিন্তু এখানেই। একদিকে বলা হচ্ছে সমঝোতার জোট, যেখানে কোনো একক নেতা থাকবে না, আর অন্যদিকে অভিযোগ উঠছে যে সংসদীয় আসনের জন্য বিশাল অসামঞ্জস্যপূর্ণ দাবি করা হচ্ছে। এই যে কথার সাথে কাজের অমিল, এই বৈপরীত্যটাই জোট গঠনের আলোচনাকে সামনে এগোতে দিচ্ছে না। আচ্ছা, তো মুখে তো অনেক কথাই বলা হলো, এবার চলুন একটু তথ্য প্রমাণ দেখা যাক। মানে দাবি আর বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কতটুকু। উৎস কিছু পরিসংখ্যান সামনে এনেছে, যা দেখলে দলগুলোর দাবির পেছনের আসল ছবিটা বেশ পরিষ্কার হয়ে যাবে। একটু সংখ্যাটার দিকে তাকান। 143। উৎস অনুযায়ী চরমোনাই নাকি 143টা এ গ্রেড সংসদীয় আসন দাবি করেছে। লেখক বলছেন এই সংখ্যাটা এতটাই অবিশ্বাস্য যে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এমন দাবি করার আগে 10 বার ভাবে। তো বুঝতেই পারছেন এই দাবিটা জোটের আলোচনায় কি পরিমাণ আলোড়ন তৈরি করেছে। এবার একটু এই চার্টটা দেখুন। এখানে দল দুটোর মাঠের শক্তির একটা তুলনা করা হয়েছে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের ফলাফলের ভিত্তিতে। উৎস বলছে চরমোনাই জিতেছে মাত্র একটাতে, আর অন্যদিকে জামায়াত ৮৬টা। পার্থক্যটা খেয়াল করেছেন? ১ আর ৮৬,
এই বিশাল ফারাকটাই কিন্তু দল দুটোর বাস্তব শক্তি নিয়ে একটা ধারণা দেয়। আর শুধু উপজেলা চেয়ারম্যানই না, উৎস জামায়াতের রাজনৈতিক অভিজ্ঞতার একটা বেশ লম্বা তালিকা দিয়েছে। দেখুন, ৮৬টা উপজেলা চেয়ারম্যান তো আছেই, সাথে পৌর মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, এমনকি সংসদ সদস্য বা এমপি এবং সরকারি মন্ত্রী হওয়ার অভিজ্ঞতাও তাদের আছে। আবার ডাকসু, রাকসুর মতো বড় বড় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও তাদের জয়ের রেকর্ড আছে। তো চরমোনাইয়ের রেকর্ডের সাথে এর একটা পরিষ্কার পার্থক্য কিন্তু চোখে পড়ার মতো। এই পুরো পরিস্থিতি নিয়ে লেখকের ব্যঙ্গটা ফুটে উঠেছে এই একটা লাইনে। রাতারাতি ওহি চলে আসলো বাংলাদেশের সবথেকে বড় দল চরমোনাই। মানে লেখক বলতে চাইছেন, দলটার যা দাবি সেটার সাথে তাদের বাস্তব রাজনৈতিক শক্তির কোনোই মেল নেই। তো সব তথ্য প্রমাণ দেখার পর এবার চলুন উৎসটির চূড়ান্ত রায়ের দিকে যাই। ইতিহাসের বিচার। লেখক কিন্তু পুরো বিষয়টাকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে ফেলেছেন এবং এর লম্বা সময়ের প্রভাব নিয়ে একটা সতর্ক বার্তাও দিয়েছেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সতর্ক বার্তা দেয়া হয়েছে। বলা হচ্ছে, মুসলমানদের কল্যাণের সময়ে যারা ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে ঐক্য ভেঙেছে, ইতিহাস তাদের ক্ষমা করেনি। মানে ইতিহাসে বারবার দেখা গেছে ব্যক্তিগত স্বার্থে ঐক্য ভাঙার পরিণাম ভালো হয় না। অর্থাৎ এখন যে সিদ্ধান্তটা নেওয়া হবে তার প্রভাবটা কিন্তু অনেক দিন থাকবে। শেষ পর্যন্ত উৎস এই সিদ্ধান্তে এসেছে যে একটা বড় ঐক্যবদ্ধ লক্ষ্যের চেয়ে যখন ছোট সংকীর্ণ দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন সেটা রাজনৈতিক অপরিপক্কতারই পরিচয় দেয়। লেখকের মতে চরমোনাইয়ের এই দরকষাকষির কৌশলটা ঠিক তেমনই, আর এতে করে আখেরে কিন্তু ক্ষতিটা সবারই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ইতিহাস এই অধ্যায়টাকে কিভাবে লিখবে? এটা কি একটা গৌরবের গল্প হবে, নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সতর্ক বার্তা হয়ে থাকবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।